কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য। আমরা আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা আজকে পড়ব যে আমাদের যে সিলেবাসে পশ্চিমবঙ্গের যে ভূগোল আছে ইউনিট মানে ২ এর দাগে ইভেন্ট স্টাডিজ, সেখানে যে আমরা পশ্চিমবঙ্গের সিরিজটা শুরু করেছি এবং যে সেখানে আমরা ক্লাস 5 এ যে পশ্চিমবঙ্গের যে বইটা আছে সে মানে ক্লাস 5 এ যে বইটা আছে সেখানে যে পশ্চিমবঙ্গেরটা আমরা শুরু করছি। আজকে আমরা পড়ব যে পশ্চিমবঙ্গের উঁচু নিচু জায়গা। এর আগের দিন ভিডিওতে আমরা পড়ে নিয়েছি যে ৩ টা ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ টপিক কমপ্লিট করেছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও এবং আর একটা দুটো এই ভিডিওটা আর আরেকটা ভিডিওর মধ্যে আমরা আশা করি পুরোটা কমপ্লিট করে দেব। ঠিক আছে? তারপর আমরা তাহলে ওয়েস্ট বেঙ্গলটা হয়ে যাবে। তারপর আমরা ভারত শুরু করব। ঠিক আছে? তা শুরু করা যাক আজকে উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী। ঠিক আছে? আমরা আগের দিন পড়েছিলাম যে ক্লাসের বইয়ে যা আছে সেখান থেকে আমরা পড়বো। তার থেকে যে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলতে আগে দেখো, আগের উত্তরবঙ্গ বলতে এই যে পদ্মা নদীর এখান থেকে পুরো যে এই অঞ্চলটা এটাকে উত্তরবঙ্গ বলা হয়। এটা দেখে নাও ছবিতে। দেখো তোমার আমাদের ভিডিওগুলো বড় হচ্ছে কারণ আমরা একটু ডিটেলসে পড়তেছি, কারণ একবার ভালো করে বুঝে নিয়ে দ্বিতীয়বার তোমাকে আর দেখতে হবে না। ঠিক আছে? একবার ভালো করে পড়ে নাও, তারপরে এই ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে না। দেখো এটা হচ্ছে পুরো এটা হচ্ছে পুরো উত্তরবঙ্গ। ঠিক আছে? এখানে যে বুঝতে আছে জিনিসটা উত্তরবঙ্গে তোমরা যে ফুল ম্যাপটা দেখো তাহলে মাথার কনসেপ্টটা ক্লিয়ার আসবে। দেখো এইটা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ, তোমরা যেখানে দেখতে পাও। দেখো তোমরা দেখতে পাবে এই যে এটা আমাদের কি, এটা আমাদের গঙ্গা নদী। ঠিক আছে? গঙ্গা নদী ভারত থেকে বাংলাদেশ গেছে। এর এই দক্ষিণ ভাগটাকে মানে এখান থেকে এই যে পুরোটাকে এটাকে বলা হয় দক্ষিণবঙ্গ। ঠিক আছে? আর এই যে এখান থেকে উপর যেটা আছে এটাকে বলে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে কি কি আছে? মালদা আছে, দক্ষিণ দিনাজপুর আছে, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই ডিস্ট্রিক্টগুলো উত্তরবঙ্গে আছে। বুঝতে পারলো উত্তরবঙ্গ কোনগুলো বলা হয়? তো এবার শুরু করি আমরা। কি আছে, কি বলছে? রফিকুল বলল উত্তরবঙ্গে তো আরো উঁচু জায়গা আছে। যখন যারা আগের ভিডিওকে দেখেন তাহলে আগের ভিডিওকে দেখো, তাহলে আস্তে আস্তে লিঙ্কের সাহায্যে পড়তে পারবে। স্যার উত্তরবঙ্গের একটা মানচিত্র দেখালেন, বলেন মানচিত্রে উত্তরবঙ্গের নদীগুলো দেখো। ওই যে উত্তরবঙ্গের নদীগুলো দেখতে বলেছে। আকাশ বলো উত্তর দিকটা হিমালয় পর্বত অংশ, উত্তর দিকটা যে হিমালয় পর্বত অংশ। দার্জিলিং জেলার উত্তর দিকটা ১,৫০০ মিটারও বেশি উঁচু আছে। জলপাইগুড়ির উত্তর দিকটা উচ্চতা ১,০০০ মিটার বেশি। এইটা মনে হবে দার্জিলিং জেলার উত্তর দিকটা ১,৫০০ মিটারও বেশি উচ্চতা, এবং জলপাইগুড়ি যে দার্জিলিং যে উত্তর অংশ মানে এই অংশটা তোমার ১,৫০০ মিটার উচ্চতা বেশি, এবং জলপাইগুড়ির উত্তর দিকটা ১,০০০ মিটার উচ্চতা বেশি। এই যে জলপাইগুড়ি যেটা আছে এর, যে এখানে কালিম্পং বললাম, এটা কালিম্পং, এটা দার্জিলিং, এর জলপাইগুড়ির উত্তর দিকটা তোমার ১,০০০ মিটার উচ্চতা আছে, বেশি। ঠিক আছে? তারপর যে রফিকুল বলল, রফিকুল মানচিত্র দেখছিল এবং সে বলল তিস্তা তিস্তা তোষা জলঢাকা মহানন্দা সংকোচ এগুলি হলো বরফ গলা জলের নদী। আকাশ বলল তা তো বটেই, খাড়া উপর থেকে জল নামছে খুব স্রোত। কি বলছে তাহলে উত্তরবঙ্গ কি কি নদী আছে দেখো। উত্তরবঙ্গ কি কি নদী বলছে, যে উত্তরবঙ্গ কি কি নদী বলছে, যে প্রথম আছে তিস্তা। দেখো এটা ভালো, আমি এটা মুছে দিই, এটা ভালো করে দেখো তো, এটা করে দিই। উত্তরবঙ্গ কি কি নদী আছে দেখো, তিস্তা নদী আছে, এটা তিস্তা নদী, তিস্তা। ঠিক আছে? তারপর কি আছে? তোষা, এই যে তোষা নদী। ঠিক আছে? তারপর জলঢাকা নদী, জলঢাকা। তারপর কি বলছে? তিস্তা, তোষা, জলঢাকা, মহানন্দা। দেখো মহানন্দা, যে মহানন্দা নদী, এইখানে মহানন্দা গেছে। ঠিক আছে? এইগুলো ভালো করে মনে রাখবে। উত্তর ভাগে কি কি নদী আছে? মহানন্দা। তারপর কি আছে উত্তর ভাগে? উত্তর হচ্ছে সংকোচ দেখো, সংকোচ নদী আছে। রায়ঢাক আছে। তারপর হচ্ছে দেখো আরেকটা আছে করলা নদী আছে, করলা। এটা একটু মনে রাখবে, এই যে করলা নদী, এই যে এখানে প্রচুর এই নদী পড়ে। একটা কোশ্চেন আসে যে উত্তর ভারতের তরাই অঞ্চলে, আর এখানে তরাই অঞ্চল আমি কোনটা বলছিলাম, যে এটাকে তরাই অঞ্চল, যে আগে ভিডিও দেখো তারা অবশ্যই দেখে নিও যে তরাই অঞ্চলে কোনটা বলা হয়। বলছিল কোশ্চেন এসেছিল তরাই অঞ্চলে কি কি নদী দিয়ে প্রভাবিত হচ্ছে। দেখো মহানন্দা কোশ্চেন দেখে দিচ্ছি আগে তোমার পড়ার আগে, তাহলে সুবিধা হবে তোমার বুঝতে, আরো জিনিসটাকে ক্লিয়ার করতে। দেখো কোশ্চেন এসেছিল ২০০০, তোমার এটা ১৩তে ছিল, ২০০০ এসেছে তোমার, এটা ১৫তে। নিচের নিচের নিচে কতগুলি নদীর নাম দেওয়া হলো, এদের মধ্যে কোন কোন নদীগুলি পশ্চিমী তরাই অঞ্চল দিয়ে মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ পালন করে? দামোদর, মাতলা, তিস্তা, ইচ্ছামতি, মহানন্দা, সুবর্ণরেখা, অজয়, রায়মঙ্গল। তা দেখো কি কি নদী ছিল, আমরা এখান থেকে পেয়ে যাবো যে এখানে কি কি নদী। যে বলছিলাম তিস্তা, আমার তিস্তাতে এখানে পেয়ে গেলাম, তিস্তা আছে, তাহলে মানে তিস্তা ছিল। আর কি ছিল এখানে, যে আর ছিল দেখো তিস্তা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা, সংকোচ, তাহলে এখানে দেখো আর কি আছে, তিস্তা ছিল। আর কি আছে? মহানন্দা আছে। আর কিছু আছে? আর কিছু নেই, ঠিক আছে? তার তিস্তা,
মহানন্দা, সঠিক অ্যান্সার হবে তোমার সিটা, ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার সি, তিস্তা মহানন্দা। তাহলে কোশ্চেন এসে দেখো, দ্য দামোদর হুইচ ইজ দ্য লিস্ট অফ দ্য রিভার ইন দ্য গিভেন বিলো, হুইচ রিভার অ্যামং দ্য প্লে দ্য ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফর্মেশন অফ সয়েল দ্য তরাই রিজন অফ ওয়েস্ট বেঙ্গল, দামোদর, মাতলা, তিস্তা, ইচ্ছামতি, মহানন্দা, সুবর্ণরেখা, জয়, রামগড়। তাহলে ঠিক বলছি, বুঝতে আছে তাহলে কি এখানে বলছি যে তার কোশ্চেন একটা এসছে এইভাবে, তাহলে ভালো করে পড়াবো, এখানে কোশ্চেন একটা এসছে তোমার, হ্যাঁ। তারপর বলছে এই নদীগুলি কি, এগুলো নদীগুলি বরফ গলা জলে পুষ্ট। তাহলে এখানে নদীও মনে রাখতে হবে, মহানন্দা একটা, তিস্তা দুটা, করলা তিনটা। তো করলা হচ্ছে একটা শাখা উপনদী তিস্তার, সেটা মনে রাখবে। তিস্তা, তারপর জলঢাকা, তোষা, সংকোচ, রায়ডাক, এই সব নদীগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এগুলো সব কোথায় দিয়ে পড়েছে, এই যে উত্তর ভারত নদী সব পড়েছে একমাত্র মহানন্দা বাদে বাকি সব নদী পড়েছে ব্রহ্মপুত্র পড়েছে, ঠিক আছে। ব্রহ্মপুত্র যেটা দিয়ে এসছে, অসমে দিয়ে এসছে, ঠিক আছে। এইটা মনে রাখবে যে একমাত্র মহানন্দা পড়েছে তোমার গঙ্গা নদীতে, বিহার দিয়ে, আর বাকি সব পড়েছে তোমার ব্রহ্মপুত্র নদীতে, মানে মিলিত হয়েছে। তারপর কি আছে দেখো, নদীগুলি বরফ জলাপুষ্ট। নদীগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার ঢালু জায়গাতে গিয়েছে। রফিকুল বলো, ঢালু জায়গা আছে, পর্বতের পরই সমতল নয়, পর্বতের পরে কিছু ঢালু, তারপর সমতল। কোচবিহারে কিছু জায়গা উচ্চতা প্রায় 30 থেকে 40 মিটার, পুরো জায়গাটা মাঝে মাঝে উঁচু নিচু আছে। অন্তরা মানচিত্রে দেখতে বলো, এখানে আরো নদী আছে, যেমন কালজানি, রায়ডাক, সেখানে এরাও পলি বয়ে নিয়ে আসে, ঠিক আছে। এই যে রায়ডাক বলছিলাম, কালজানি, রায়ডাক, এই যে রায়ডাক, এই যে রায়ডাক আছে, আর কালজানি এখানে নেই, যে করলা আছে, কালজানি দেয়নি দেখেন, ঠিক আছে। এগুলো এগুলো কি তারা আরো মনে রাখবে কি কি, রায়ডাক, কালজানি, এগুলো নদী আছে, এরা পলি নিয়ে আসে। পলি নিয়ে তারা পাহাড়ের থেকে কি যে তার সঙ্গে পাহাড় থেকে বালি, নুড়ি, পাথর আসে এই মাটি, তাই মাটিতে বালি, নুড়ি, পাথর বেশি। মাটির স্যাঁতস্যাঁতে দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণাংশ, কোচবিহার এবং উত্তর দিনের উত্তরাংশে জমির এই বৈশিষ্ট্য, তাই তরাই এই বৈশিষ্ট্য, এই অঞ্চল তরাই অঞ্চল নামে পরিচিত। তাহলে কোন অঞ্চল তরাই অঞ্চল হয়, যে পর্বতের পাদদেশে দার্জিলিং, জলপাইগুড়ি বিস্তীর্ণ, যেখানে রায়ডাক, এই যে অঞ্চল প্রবাহিত, এই যে অঞ্চলগুলো প্রবাহিত হয়েছে, এই তোমার মহানদা, তিস্তা, করলা, জল, এই যে তারপরে জলঢাকা, তোষা, সংকোচ, রায়ডাক, ব্রহ্মপুত্র, এই যে নদীগুলো যে পাহাড় থেকে পলি নিয়ে এসে সেগুলো যখন এই অঞ্চলে জমা করতেছে সমুদ্রে এসে, তখন থাকলে যে অঞ্চল সৃষ্টি করছে তাকে তরাই অঞ্চল বলে। তো তরাই অঞ্চল কি বৈশিষ্ট্যটা পড়ো এখানে, তরাই অঞ্চলের কি বৈশিষ্ট্য আছে, যে এখানে নুড়ি, কাকর, পাথর আছে, মাটিতে নুড়ি, বালি, বালি, নুড়ি, পাথর বেশি, মাটির স্যাঁতস্যাঁতে হয়। দার্জিলিং, জলপাইগুড়ি দক্ষিণাংশে, কোচবিহার উত্তর দিনাজপুর অংশে মাটির বৈশিষ্ট্য, তাই এই অঞ্চলকে তরাই বলে পরিচিত। তাহলে এটা ভালো করে মনে করবো, এখানে কি আছে একটু। তাহলে আমরা এখানে কি কোশ্চেন হতে পারে, তারপর পরটা শুরু করবো পর্বত প্রসঙ্গ। এখানে কি কি কোশ্চেন হতে পারে আমরা দেখে নিই। তাহলে এখানে কি কি কোশ্চেন হতে পারে দেখে নাও আগে। এটা পড়েছিলাম আমরা, ছোট করে নিই। দেখো, উত্তরে উঁচু নিচু পৃষ্ঠা 74 নম্বর, এখানে কি কোশ্চেন হতে পারে, কি টাইপের বলছে, উত্তরবঙ্গে কয়েকটি নদী নাম লেখো। উত্তরবঙ্গে কয়েকটি নদীর নাম হলো তিস্তা, তোষা, জলঢাকা, মহানন্দা, সংকোচ, কালজানি, রায়ডাক। তা বললাম এখন একটু আগে। দার্জিলিং জেলার উপর দিয়ে দার্জিলিং জেলার উত্তর দিকটা কত উচ্চতা, দার্জিলিং জেলার উচ্চতা 1500 মিটার উচ্চতা বেশি, এখন পড়েছিলাম। জলপাইগুড়ি জেলার উত্তর দিক কত উচ্চতা, জলপাইগুড়ি জেলার উত্তর দিকটা প্রায় 1000 মিটার বেশি উচ্চতা, ঠিক আছে। এর পড়বে কোশ্চেন, এইগুলো বেশি পড়বে, সেখানে বুঝবে, কিন্তু পড়বে তোমরা এইগুলা। উত্তর নদীগুলি কোন কোন জায়গার মধ্যে প্রবাহিত হয়েছে, উত্তরের নদীগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। জলপাইগুড়ি, কোচবিহারে প্রবাহিত হয়েছে। উত্তরের নদীগুলি কি কি বয়ে নিয়ে আসে, উত্তরের নদীগুলি পলি, বালি, নুড়ি, পাথর ইত্যাদি বয়ে নিয়ে আসে। এখানে এখানে উত্তর দিয়ে পাহাড় আছে, মানে তোমার পর্বত পাহাড় আছে, সেখান থেকে কি নিয়ে বয়ে আসে, সেখান থেকে এই যে পাহাড় পর্বতগুলো আছে, সেখান থেকে নুড়ি, এইখানে সব এই এই যে অঞ্চলটা, এই অঞ্চলে সব জমা করে। এই অঞ্চলে জমা করে কি হয়, এই অঞ্চল যখন জমা হয় তাকে তরাই বলে, এই অঞ্চলকে তরাই অঞ্চল বলে। কারণ পাহাড় থেকে যেসব নদীগুলো নুড়ি, পাথর ইত্যাদি জমা নিয়ে আসে, সেগুলো এই অঞ্চলে জমা করে, ঠিক আছে। আর বইতে পারে না, সমতলে চলে আসে, এই অঞ্চলে আর্দ্র স্যাঁতস্যাঁতে হয়, তাকে তরাই অঞ্চল বলা হয়, মনে রাখবে একটু। তারপর কি আছে, এই অঞ্চলে মাটি কেমন, এই অঞ্চলে মাটি বালি, নুড়ি, পাথর বেশি এবং মাটি স্যাঁতস্যাঁতে হয়, এটাও মনে রাখবে। তাহলে এখানে তরাই অঞ্চল যেটা বৈশিষ্ট্য, ঠিক আছে। বলছে তারপরে, উত্তরবঙ্গের উত্তর দিকটা কিসের অংশ, উত্তরবঙ্গের উত্তর দিকটা হিমালয় পর্বতের অংশ। উত্তরবঙ্গের নদীগুলি কি রূপ, উত্তরবঙ্গের নদীগুলি বরফ গলা জলপুষ্ট, এটা বারবার মনে রাখবে, উত্তরবঙ্গের নদীগুলি বরফ গলা জলপুষ্ট। তাহলে এখানে যতগুলো নদী আছে তোমার, এই যে এখানে তিস্তা, তোষা, জলঢাকা, রায়ডাক, তোমার তারপরে তো করলা এবং সাঙ্কো এবং এগুলো সব কি তোমার বরফ গলা জলে পুষ্ট থাকে, সারা বছর নদীতে জল থাকে, ঠিক আছে। তারপর কি কোশ্চেন আছে, উত্তরবঙ্গের জেলা কি, জেলা ভূমি কেমন, উত্তরবঙ্গের জেলা ভূমিরূপ পর্বতের ভূমিরূপ হলো পর্বতের পর কিছুটা ঢালু জায়গা, তারপর সমতল, পুরো জায়গাটা মাঝে মাঝে উঁচু উঁচু আছে।
কোন কোন অঞ্চল তরাই নামে পরিচিত, এটা ভেরি ভেরি কোয়েশ্চেন। কোন কোন অঞ্চল তরাই অঞ্চল নামে পরিচিত? দার্জিলিং, জলপাইগুড়ি দক্ষিণাংশ, কোচবিহার উত্তর দিনাজপুর উত্তরাংশ তরাই নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে মনে রাখবে এগুলো। তা বলছিলাম কোশ্চেন পড়েছে, আলোচনা করেছি, তার কোশ্চেন এসছে এখানে, তাহলে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আবার হয়তো কোনো কোশ্চেন আসতে পারে এইখানের মধ্যে কোনটি উত্তরবঙ্গের নদী নয় বা কোনটা দক্ষিণবঙ্গের নদী নয়, এগুলো আসতে পারে। আবার কোনটা দিয়ে যে কোন কোন নদী দিয়ে তরাই অঞ্চল সৃষ্টি করেছে সেগুলো একটু, তাই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট হয়েছে, তাই টেস্ট বইতে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তারপর আমরা শুরু করি দ্বিতীয় যেটা আছে পর্বতের শ্রেণী বা পর্বতশৃঙ্গ। তোমরা অবশ্যই বইটাকে কাছে রাখো, বইটাকে নিয়েই বা আমি তোমাদের পিডিএফ এখানে প্রোভাইড করবো, সেটা করতে পারো। আমি তোমার টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আমি তোমার প্রতিদিন যে ক্লাস হচ্ছে তার পিডিএফ তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি। তারপর আমি টপিক গিয়েছি তোমার, এটা হচ্ছে 75 নম্বর পেজে 75 দ্বিতীয় আছে যে তাহলে পর্বত শ্রেণী ও পর্বত শৃঙ্গ। পর্বত শ্রেণী, পর্বত ছবি দেখেছে, পর্বত শ্রেণী দিচ্ছে, পর্বত শৃঙ্গ। স্কুল থেকে ফেরার পথে ফেরার সময় আকাশ পর্বত শ্রেণীর কথা বললো। পর্বত শ্রেণীগুলি উঁচু উঁচু, পর্বত শৃঙ্গ থাকে। আগে পর্বত শ্রেণী অনেকগুলো পর্বত থাকে, তার পর্বত শ্রেণী বলে। পর্বত শ্রেণীর মধ্যে সব থেকে উঁচু যেটা তাকে পর্বত শৃঙ্গ বলা হয়, ঠিক আছে, এটা বলবে। এইগুলো পর্বত, অনেকগুলো পর্বত থাকলে কি হয় তাকে পর্বত শ্রেণী বলে, পর্বত শ্রেণী। পর্বত শ্রেণীর মধ্যে সব থেকে উঁচু জায়গাটা কি হয়? পর্বত শৃঙ্গ, পর্বত শৃঙ্গ যেমন এভারেস্ট পর্বত শৃঙ্গ, কিন্তু হিমালয় পর্বত শ্রেণী, কারাকোরাম পর্বত শ্রেণী। সিংহগুলি খুব খাড়া উঁচু উঁচু পর্বত, সিংহগুলি সাদা হয় কেন? এখানে বরফ জমা থাকে তাই সাদা হয়ে যায়। এইসব তো এখানে এগুলো কি সব বরফ, এখানে সাদা কেন? এখানে বরফ জমা সাদা হয়েছে। শেষে কেননা তার উপরে বরফ জমা থাকে। শেষে বললো দার্জিলিং এবং সিঙ্গলিলা পর্বতশ্রেণী আছে, সেখানে দার্জিলিংয়ে কি পর্বতশ্রেণী আছে? দার্জিলিং এর সিঙ্গলিলা পর্বতশ্রেণী, এটা ভালো মনে রাখবে। সেখানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকু অবস্থিত, এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। তার উচ্চতা কত? 3630 মিটার। তাহলে কি দার্জিলিংয়ে কি পর্বতশ্রেণী আছে? তোমার সিঙ্গলিলা পর্বত আছে, তার উচ্চতা কত? 3630 মিটার, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ভালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকু। সে কোথায় অবস্থান আছে? দার্জিলিং এ, তার উচ্চতা কত? 3630 মিটার। পরের দিন ক্লাসে এসব শুনে অন্তরা বলল, ওখান থেকে কোনো নদী হয়নি স্যার। হয়নি। স্যার বললেন ওইসব জায়গা থেকে ছোট ছোট ঝর্ণা, ছোট বড় ঝর্ণা হয়ে বরফ গলা জল গড়িয়ে নিচে আসে। ওই রকম অনেক ঝর্ণা জল মিলেই নদী হয়। অনেক সময় একাধিক জায়গা থেকে জল এসে এক জায়গায় জমা হয়, সেখান থেকে নদীর ধারা তৈরি হয়। আর সেটাকেই বলে নদীর জন্মস্থান। তার নদীর জন্মস্থান কাকে বলে? যেখানে অনেকগুলো পর্বত শৃঙ্গ থেকে কি হয়, যেখানে অনেকগুলো ঝর্ণা পর্বত, এখানে পর্বত, এখানে যে পর্বত আছে, কি আছে, এখানে পর্বত আছে, অনেক পর্বত থেকে অনেক অনেক ঝরা নেমে আসে, ঝর্ণা নেমে আসে, সেই এক জায়গায় মিলিত হয়ে সেখানে নদী সৃষ্টি, নদী আসে, এই যে এখন নদী, অনেকগুলো ঝর্ণা নেমে আসে, সেখানে নদী সৃষ্টি হয়, সেগুলোকে নদীর উৎস বলা হয়, নদীর জন্মস্থান। এমনটা এমন একটা জায়গা দার্জিলিং জেলার ডাউহিল, এই ভিরিভিরি নদী, যেখান থেকে মহানন্দা জন্ম হয়। ভিরিভিরি কোশ্চেন যে মহানন্দা নদীর জন্ম কোথা থেকে? দার্জিলিং জেলার ডাউহিল থেকে, ডাউহিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে এখানে, তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে দার্জিলিং জেলার ডাউহিল, আমার এখানে দার্জিলিং জেলার যে মহানন্দা নদী উৎপন্ন কোথায়? তোমার যে ছবি দেখেছিলাম দার্জিলিং জেলার ডাউহিল থেকে, এখানে কোথাও একটা ডাউহিল জায়গা আছে, এই যে ডাউহিল, ডাউহিল থেকে, এখান থেকে এই যে মহানন্দা নদী উৎপত্তি হয়েছে, ঠিক আছে। আকাশ বলল দার্জিলিং যেতে গেলে তো পর্বতের বনের মধ্যে যেতে হয়। জলপাইগুড়িতে জলপাইগুড়িতে জলদাপাড়া বন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। জলপাইগুড়িতে কি আছে? জলদাপাড়া বন আছে, সেখানে অনেক হাতি, একসঙ্গে গন্ডার আছে। এই অঞ্চলে কোথাও বন জঙ্গল নেই, এই অঞ্চলে আর কোথাও বন জঙ্গল নেই। তাহলে কি হচ্ছে? জলপাইগুড়িতে কি আছে? জলপাইগুড়িতে জলদাপাড়া বন আছে এবং সেখানে একসঙ্গ হাতি এবং একসঙ্গে গন্ডার বিখ্যাত, মনে রাখবে যে হাতি একসঙ্গে গন্ডার কোথায় বিখ্যাত? জলদাপাড়াতে। ঠিক বলেছেন। পর্বতে ওঠার পথে সর্বত্র কম বেশি বন আছে। জলপাইগুড়ি উত্তরে পার্বত্য অঞ্চলের সর্বত্র ঘন বন, সেখানেই আছে বক্সা জয়ন্তী পাহাড় ও বিখ্যাত বক্সার বাঘবন। এই বিখ্যাত আবার দেখো বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে লাইন তুলেছে, মনে আছে বলছে জলপাইগুড়ি যে উত্তরে পার্বত্য অঞ্চলে ঘন বন আছে, সেখানেই আছে বক্সা জয়ন্তী পাহাড়। তাহলে যেহেতু বক্সা জয়ন্তী পাহাড় কথা আছে জলপাইগুড়ি, ও সেখানে কি আছে? বিখ্যাত বক্সা বক্সা বন বাঘবন, মানে যেটা ব্যাঘ্র সংরক্ষণালয় আছে, মানে বাঘ সংরক্ষণ করা আছে এখানে তোমার বক্সার ঘন বনে, ঠিক আছে, বক্সার বাঘ বন। তাহলে জলপাইগুড়িতে কি কি আছে? জলপাইগুড়িতে জলদাপাড়া বন আছে, সেখানে হাতি ও একসঙ্গে গন্ডার, যেতে যেতে পরীক্ষা আছে পশ্চিমবঙ্গে একসঙ্গে গন্ডার কোথায় আছে? জলদাপাড়া বনভূমিতে, যেটা জলপাইগুড়িতে আছে। এছাড়া জলপাইগুড়িতে কি আছে? বক্সা জয়ন্তী পাহাড় আছে, সেখানে এবং বিখ্যাত বক্সার বন বাঘ বন আছে। তাহলে পরীক্ষা পরে বক্সার বাঘ বন কোথায় আছে? এটা হবে জলপাইগুড়িতে, মনে রাখবে। আয়ুব বলল ওখানে বাঘ ছাড়া আর কোনো জন্তু নেই। হ্যাঁ, ভালুক, হাতি, হরিণ
অজগর বাইসন আছে, এগুলো মনে রাখবে। জলদাপাড়া এই যে তো বক্সার অন্যে কি কি আছে, বা জলদাপাড়ায় ওখানে যে আছে সেখানে কি কি বন আছে, সেখানে কি কি তোমার প্রাণী আছে, ভালু, হাতি, হরিণ, অজগর, বাইসন আছে। নানা রকম পাখি, নানা রকম প্রজাতি দেখা যায়। এদের মধ্যে শকুন সংরক্ষণ কেন্দ্র আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আর কি আছে, শকুন সংরক্ষণ কেন্দ্রও আছে। এই জঙ্গলে দিয়ে ভুটান যাওয়ার যে একটা রাস্তা আছে, কোথায়, বক্সা জয়ন্তী পাহাড়ের জঙ্গলের দিয়ে। আর এই দিকে কোথায় যাওয়া, ভুটান যাওয়ার একটা রাস্তা আছে। আর ওই দিকে যাওয়ার যায় আর একদিকে যাওয়া যায় বাংলাদেশে রংপুরে। তাহলে কোথা দিয়ে ভুটান এবং বাংলাদেশে যাওয়া যায়, জলপাইগুড়ি বক্সা জয়ন্তী পাহাড়ে বনভূমি দিয়ে। এখানে আছে বক্সা দুর্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বক্সা দুর্গ কোথায় আছে, তো জলপাইগুড়িতে। বক্সায় বন কোথায় আছে, জলপাইগুড়িতে। তা জলদাপাড়া অরণ্য কোথায় আছে, জলপাইগুড়িতে। এগুলো ভালো করে মনে রাখবে। এক সময় ছিল দুর্গ, ছিল এই দুর্গ, যে বক্সা দুর্গ এক সময় ছিল ভুটানের। 1860 সালের দশকে ব্রিটিশরা এই দুর্গ দখল করে। সেই থেকেই এই দুর্গ ভারতের মধ্যে হয়। পরে যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাদের অনেকে ব্রিটিশ সরকার এখানে বন্দী করে রাখতো। তাহলে কি হলো, এখানে যে একটা দুর্গ আছে, সেটা বক্সা দুর্গ আছে, সেটা হচ্ছে ভুটানের ছিল। কিন্তু যখন দেশ স্বাধীন হয়েছে 1860 সালে, না, ইংরেজরা যখন ভারত শাসন দখল করে, তখন 1860টা ইংরেজরা নিয়ে নেয় এবং ইংরেজরা দখল করে, এবং ভারত যখন স্বাধীন হয় সেটা ভারতের হয়ে যায়। এটা ভালো করে মনে রাখবে, এখান থেকে এই টাইপের কোশ্চেন আসছে। তারপর কি আছে দেখো, হ্যাঁ, জঙ্গলে ঢুকে বুক চিরে গেছে দীর্ঘ রেলপথ। শিলিগুড়ি থেকে আলিপুর পশুরা চলাচলের পথে মাঝে মাঝে কাটা পড়ে যায়। এবার দেখছি দেখো রেলপথ আছে, এখানে রেলপথ আছে। দেখো যখন হাতিরা এই পাশে চলাচল করে, অনেক সময় কাটা পড়ে যায়। খুব বেদনাদায়ক জিনিস। এখানে কি গাছ বেশি আছে, এই জঙ্গলে নানা গাছ ও গুল্ম জমায়, যেমন সেগুন, শাল, চৌলনি, পানি সাজ, খয়ের, শিশু, গামার গাছ খুব দেখা যায়। খুব বৃষ্টি হয়, স্যাঁতস্যাঁতে ভাব থাকে বছরের বিশেষ সময়। সূর্য আলো এখানে বেশি ঢুকে না। তাহলে এখানে মনে হয় ভালো, বক্সা যে জয়ন্তী পাহাড়, বক্সার যে বনভূমি এবং জলপাইগুড়ি যে বনভূমি আছে, সেখানে কি কি গাছ দেখা যায়, সেখানে সেগুন, শাল, চৌলনি, পানি সাজ, খয়ের, শিশু, গামার গাছ প্রভৃতি গাছ দেখা যায়। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। আর কি কি প্রাণী দেখা যায় আমরা পড়ছিলাম, কি কি প্রাণী দেখা যায় এখানে, যে এখানে ভালু, হাতি, হরিণ, অজগর, বাইসন ইত্যাদি দেখা যায়। এছাড়া নানা রঙের পাখি ও প্রজাতির পাখি দেখা যায়। এবার দেখো, মালতী বলো জলপাইগুড়িতে আর একটা বন আছে গরুমারা, সেখানে কোন জন্তু দেখা যায়? এখানে একসঙ্গে গন্ডার, চিতাবাঘ, ভালুক দেখা যায়। হাতি, বাইসন আছে, তাছাড়া ছোট ছোট অনেক পশু আছে। তাহলে এখানে কি আছে, গরুমারা কি আছে, বিখ্যাত গরুমারা যে আমার জলপাইগুড়ি বলছি, জলপাইগুড়িতে জলদাপাড়া আছে, বনভূমি আছে, সেখানে দেখা যায়। এবং এছাড়া এখানে যে জলপাইগুড়ি গরুমারাতে আছে, গরুমাতে এখানে একসঙ্গে গন্ডার বিখ্যাত। পরীক্ষা পড়ে গরুমারা কোথায় দেখা যায়, জলপাইগুড়ির, সরি, একসঙ্গে গন্ডার কোথায় দেখা যায়, জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্যে। ঠিক আছে, এছাড়া চিতাবাঘ দেখা যায়, ভালুক আছে, হাতি আছে, বাইসন আছে, তাছাড়া ছোট ছোট পশু আছে। তাহলে আমরা পড়লাম এটা দুটো পড়লাম, দুটোতে যে পড়লাম কি, এখানে উত্তরবঙ্গে উত্তর পর্বত ও পর্বত সঙ্গে এখানে কি কি ছোট কোশ্চেন হয় দেখে নাও। তাহলে দেখো, এখানে কি টাইপের কোশ্চেন হতে পারে। দেখো তো, প্রথম হতে পারে পর্বত শ্রেণী কি দেখা যায়, পর্বত শ্রেণীতে খাড়া সিংহ দেখা যায়। দার্জিলিং এ আমার পর্বত শ্রেণী আছে, দার্জিলিং এর সিংহলা পর্বত শ্রেণী আছে। ভেরি ভেরি মনে রাখবে সবাই। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শ্রেণী কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শ্রেণী হলো সান্দাকফু। এটা ভালো করে মনে রাখবে এগুলো। তারপর কি দেখো, সান্দাকফুর উচ্চতা কত? সান্দাকফুর উচ্চতা 3630 মিটার। পরীক্ষা আসার সময় সব থেকে বেশি এইগুলো। ঠিক আছে, বলছে কোশ্চেন কি এগুলা প্রচুর আছে, মানে দেখতে তোমাদের দেখাচ্ছি, তোমাদের কোশ্চেন করে আসতেছে, বুঝেছো? তাহলে কত ইম্পর্টেন্ট এগুলো থেকে তোমাদের আমি কোশ্চেন এটা অ্যানালাইসিস করবো, যে কোন ক্লাস থেকে কোন ক্লাসের বই থেকে কত কোশ্চেন আসছে প্রাইমারিতে। তার পাশে বলছে মহানন্দা নদীর উৎপত্তি কোথায়? মহানদীর উৎপত্তি হলো দার্জিলিং জেলার ডাউ হিল থেকে বলেছিলাম। কোন জায়গাকে নদীর জন্মস্থান বলে? পর্বত থেকে ছোট বড় ঝর্ণা হয়ে হয়ে বরফ গলা জল নিচে আসে, এইরকম অনেক ঝর্ণা জল মিলে নদী হয়। এছাড়াও একাধিক জায়গা থেকে জল এসে এক জায়গায় জমে, সেখান থেকে নদীর ধারা সেই জায়গা থেকে ঢুকে নদীর জন্মস্থান বলে। মানে যেখানে অনেক ঝরা নেমে আসে, সেখানে জমা হয়, তাকে নদী ঝরা বলে। জন্মস্থান মানে যেখানে নদীর জন্ম হয়েছে। জলপাইগুড়ি দুটি জঙ্গলের নাম লেখো। জলপাইগুড়ি জলদাপাড়া এবং গরুমারা। বলছি গরুমারা একসঙ্গে করা বিখ্যাত। এছাড়া চিতাবাঘ, জলপাইগুড়ি বাইসন রাইসন যে পশুগুলো বললাম, সেগুলো খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, জলপাইগুড়ি দুটি জঙ্গল নাম আছে জলদাপাড়া এবং গরুমারা। এছাড়া জলদাপাড়ায় পাওয়া যায় এমন দুটি পশুর নাম কি? জলদাপাড়ায় পাওয়া যায় এমন দুটি পশু হলো হাতি এবং এক সিংহ গন্ডার। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন না আছে। বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? বক্সা জয়ন্তী এটাও জলদাপাড়া অবস্থিত। তোমাদের ম্যাপটা জলদাপাড়া ডিস্ট্রিক্টে দেখো, ভালো করে দেখে নেবে। জলদাপাড়াটা আছে এইখানে। ঠিক আছে, যারা একটু বুঝতে চান স্যার জলদাপাড়া ব্যাপার, জলদাপাড়াটা কোথায়, জলদাপাড়া দেখাচ্ছি দেখো, এই যে জলদাপাড়া। তোমার ম্যাপটা দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা জলদাপাড়া, যে যে ঘেরা করে আছে নীল রঙের ঘিলাম, এটা জলদাপাড়া। এখানে যত কিছু সবকিছু বনভূমি এখানে আছে। দেখো,
জলদাপাড়ায় পাওয়া যায় আমার দুটি প্রশ্ন বলে, তারপর কোশ্চেন করো। জলদাপাড়া এখানে গরু মারা, জলদাপাড়া দুটি জঙ্গল, জলদাপাড়া গরু মারা। জলদাপাড়া পাওয়া যায় দুটি পশু হলো হাতি এবং একশৃঙ্গ গন্ডার। ঠিক আছে, বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? জলদাপাড়া উত্তরে পার্বত্য অঞ্চলে সর্বত ঘন বন, সেখানে বক্সা জয়ন্তী পাহাড় অবস্থিত। তারপর কোশ্চেন আছে, জলপাইগুড়ির একটি ব্যাঘ্র প্রকল্পের নাম কি? জলপাইগুড়ির একটি ব্যাঘ্র প্রকল্পের নাম হলো বক্সার টাইগার রিজার্ভ বা বক্সা বাগবন, ঠিক আছে, যেটা জলপাইগুড়িতে আছে। বক্সার কোন কোন পশু দেখা যায়? বক্সার হাতি, বাঘ, ভালুক, হরিণ, বাইসন, অজগর ইত্যাদি প্রাণী ছাড়াও নানা প্রকারের পাখি প্রজাতি দেখা যায়। এগুলো ভালো করে পড়ো, এগুলো আমি পিডিএফ তোমাদের শেয়ার করে দেবো এসে হোয়াটসঅ্যাপ এবং তোমার এই টেলিগ্রাম গ্রুপে। বক্সায় কোন সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে? বক্সায় শকুন সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে, এটা মনে হয় ভালো করে। তারপর কোশ্চেন যে, রেলপথে মাঝে মাঝে পশুদের কোন বিপদ হয়? রেলপথে মাঝে মাঝে পশুদের কোন বিপদ হয়? পশুরা চলাফেরা পথে মাঝে মাঝে কাটা পড়ে রেলপথে। 14 নম্বর কোশ্চেন যে, জঙ্গলে বুক চিরে রেলপথ কত দূর গেছে? জঙ্গল বুক চিরে রেলপথ শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার অব্দি গিয়েছে, এটা মনে হবে একটু, যে রেলপথ কত দূর শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত গিয়েছে। তারপর কি আছে? 15 নম্বর কোশ্চেন, বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে ভুটান এবং অন্যদিকে বাংলাদেশের রংপুর যাওয়া যায়, একটু ভালো মনে রাখবে এগুলা। তারপরে হচ্ছে 16 নম্বর কোশ্চেন, বক্সার দুর্গ আগে কাদের ছিল? বক্সার দুর্গ আগে ভুটানের ছিল। কারা কবে বক্সার দুর্গ দখল করে? 1860 সালে 10 ব্রিটিশরা বক্সার দুর্গ দখল করে। পুরো লাইন টু লাইন কোশ্চেন তোমার তুলে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় এগুলো। তোমার সেখানে থিওরিটা পড়বে টেক্সট বই থেকে, এখানে কোশ্চেন মুখস্থ করবে। সেই থেকে বক্সা দুর্গ কাদের হয়েছে? সেই থেকে বক্সা দুর্গ ভারতের মধ্যে হয়েছে। তা বক্সা দুর্গ কাদের ছিল? ভুটানের 1860 সাল থেকে, যখন ইংরেজরা দখল করে এবং ইংরেজরা চলে গেলে এটা ভারত হয়ে যায়। 19 নম্বর কোশ্চেন, পরবর্তীকালে দুর্গটি ইংরেজরা কোন কাজে ব্যবহার করে? পরবর্তীকালে দুর্গটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ সরকার বন্দী করে রাখতো, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন কি আছে? বক্সার জঙ্গলে কি কি গাছ আছে? বক্সার জঙ্গলে শাল, সেগুন, গামান, চৌলিনি, পানিসাজ, খয়ের, শিশু প্রভৃতি ইত্যাদি গাছগুলো রয়েছে। তাহলে এগুলো মনে হয় ভালো করে, মনে ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কি আছে কি 21 নম্বর কোশ্চেন, বক্সার জঙ্গলে হাওয়া কেমন, আবহাওয়া কেমন? বক্সার জঙ্গল খুব বৃষ্টি হয়, বছরে অনেকটাই সময় স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সূর্যের আলো বিশেষ ঢুকে না। গরুমারা 22 নম্বর কোশ্চেন, গরুমারা জঙ্গলে কোন কোন প্রাণী দেখা যায়? গরুমারা জঙ্গলে ভালুক, হাতি, বাইসন, একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ ইত্যাদি প্রাণী দেখা যায়। ভালো করে পড়ে নেবে এগুলো। তাহলে আমরা কোশ্চেন মুখস্থ করলাম, এরপর আমরা উত্তরবঙ্গের নানা জায়গায় পড়বো, তারপর এর আগে ডিটেলসে পড়বো, তারপরে শর্ট কোশ্চেনটা পড়বো, ঠিক আছে। তারপর আমরা উত্তরবঙ্গের জিনিসগুলো একটু পড়ে নিই। আমরা পশ্চিমবঙ্গে পড়ে নিয়েছি, এরপর আমরা উত্তরবঙ্গে নানা জায়গায় পড়বো, ঠিক আছে। উত্তরবঙ্গে কি কি জায়গা আছে আমরা সেগুলো একটু পড়ে নেবো। আমরা আগে পড়ে নিয়েছি, শোনো, উত্তরবঙ্গ কোন কোন ডিস্ট্রিক্টগুলো উত্তরবঙ্গ হলে, পশ্চিমবঙ্গের কোন দিকটা উত্তরবঙ্গ সেটা আমরা জানি, এবং উত্তরবঙ্গের নানা জায়গা। নাসমিয়া বললো, স্যার মালদা তো উত্তরবঙ্গে, মালদা ফজলি আম আছে, তার মালদা কি আম আছে? ফজলি আম, রিনোভেশন। একটা ওজন নাকি 1 কেজিরও বেশি। স্যার বললো, হ্যাঁ ওই অঞ্চলে ফজলি আম জন্য বিখ্যাত। তাহলে কে ফজলি আমের জন্য বিখ্যাত? মালদাও ফজলি আমের জন্য বিখ্যাত। একটা আম নাকি 1 কেজিরও বেশি। দেখছো কত বড় আম ধরে আছে, কত বড় আমটা, এই গাছে একটা আম আছে। রফিকুল মানচি দেখে দেখছিল, বললো জেলার দক্ষিণ পশ্চিমে গঙ্গা আর প্রায় মাঝখান দিয়ে গেছে মহানন্দা। সেখানে বেশ কিছুটা সমভূমি, মানে জেলার মানে কি, তোমার মালদা জেলার দক্ষিণ পশ্চিমে কে গেছে? গঙ্গা গেছে, এবং তার প্রায় মাঝখান দিয়ে গেছে মহানন্দা। এখানে কি সবটা সমভূমি? মহানন্দার পূর্ব দিকে ভূমি শক্ত অনুর্বর। দেখো এটা, তাহলে ম্যাপটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে জিনিসটাকে। দেখো এটা মালদা ডিস্ট্রিক্ট, এটা পুরো মালদা ডিস্ট্রিক্ট তোমার এখানে, ঠিক আছে। রংটা একটা লাল কথা বুঝতে মিশেছে। দেখো এটা পুরো, এটা মালদা ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গের মধ্যে আছে, ঠিক আছে। এই মালদা ডিস্ট্রিক্টের মাঝে দিয়ে মহানন্দা নদী, এখান দিয়ে এই নদীর মাঝ দিয়ে গিয়েছে, ঠিক আছে। সে বলেছিলাম যে মহানন্দা নদী কোথায় গেছে? মহানন্দা দেখেছি এর প্রায় মাঝখান দিয়ে মহানন্দা গেছে, এবং এই জেলার দক্ষিণ পশ্চিমে গঙ্গা আছে। আমরা দেখি এই ম্যাপটা, দক্ষিণ পশ্চিমে দেখো এই যে গঙ্গা গেছে, এটা দক্ষিণ পশ্চিম, এটা গঙ্গা গিয়েছে, এটা বাংলাদেশ, এটা বিহার থেকে গঙ্গা এখানে গেছে। এটা মহানন্দা এর মাঝখান দিয়ে গেছে, মহানন্দা গেছে, ঠিক আছে। আর দক্ষিণ পশ্চিমে আছে গঙ্গা আছে। এবার তো না পড়ি এখানে যে মহানন্দা পূর্ব দিকে ভূমি খুব অনুর্বর, মানে এই সাইডটা অনুর্বর, মানে শক্ত অনুর্বর, মানে এই পাশটা অতটা নয়, পুরো দিকটা অতটা হয় না, চাষবাস ভালো হয় না, অনুর্বর, মানে চাষের পক্ষে ভালো নয়। এই অঞ্চল উচ্চতা প্রায় 40 থেকে 50 মিটার। মহানন্দার পশ্চিমের দিকটা দুভাগে ভাগ করা হয়েছে। কালিন্দী নদী মহানন্দার পশ্চিমে দিকটাকে দুভাগে ভাগ করেছে। কালিন্দী নদী উত্তর, মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগে ভাগ করেছে কি? কালিন্দী নদী।
উত্তর পশ্চিম অংশটা বেশ উঁচু, বন্যা হয়, আর দক্ষিণ পশ্চিম অংশটা খুব খুব উর্বর। এই অংশে উচ্চতা 10 থেকে 15 থেকে 20 মিটার। মানে কালিন্দী নদী দুভাগে ভাগ করেছে। দেখো এখানে কালিন্দী নদী, দেখো এই যে কালিন্দী নদী এইখানে, কালিন্দী নদী এখানে গেছে, উত্তর আর দক্ষিণ দুটা ভাগ করেছে, পুরো পুরা তোমার দুটা ভাগ করেছে। উত্তর দিকটা তোমার আছে, উত্তর কি বলছে, উত্তর দিকটা উত্তর উত্তর পশ্চিম অংশে বেশ উঁচু, বন্যা হয়, আর নিজে দক্ষিণ পশ্চিম অংশে উর্বর, এখানে উচ্চতা কম, 15 থেকে 20 মিটার। এটা ভালো ছবি দেখে পড়ে নেবে, ঠিক আছে। তারপর কি আছে, অবশেষে অশেষ বলল, অশেষ অশেষ বলল পূর্ব দিকটা অনুর্বর, তাহলে এই দিকটা নিশ্চয়ই জঙ্গল আছে। হ্যাঁ, তো জঙ্গল আছে, যদি পূর্ব দিকটা এই দিকটা যদি অনুর্বর, তাহলে এখানে জঙ্গল আছে বলছে। হ্যাঁ, তবে খুব জঙ্গল নয়, পিপুল, নিম, তেঁতুল, জাম, বাবলা, বাঁশ এইসব গাছ আছে, ছোট ছোট বন্য পশু এখানে রয়েছে। এছাড়া রায়গঞ্জে কুলিক নদী পাড়ে কুলিক পরীক্ষালয় আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে কুলিক পরীক্ষালয় আছে, পরীক্ষা পড়েছে একটা, দেখবে যে কুলিক পরীক্ষালয় কোথায় আছে, তোমার রায়গঞ্জে আছে এটা, ঠিক আছে। রায়গঞ্জে কুলিক পরীক্ষালয় আছে রায়গঞ্জে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মালদা রায়গঞ্জ, যে মালদা যে হেড ডিস্ট্রিক্ট মহকুমা, সেখানে রায়গঞ্জ, সেখানে কুলিক পরীক্ষালয় আছে, পরীক্ষালয়। দক্ষিণ দিনাজপুর ভূমি কেমন, পশ্চিমের দিকটা মালদা জেলার পূর্বের দিকে লাগোয়া, এটা অনুর্বর শক্ত অঞ্চল, উচ্চতা 40 থেকে 50 মিটার। তবে জেলার উত্তর অংশে ভূমি উর্বর। দক্ষিণ দিনাজপুর বলতে তোমার এটা বলছে দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। উত্তরবঙ্গ যে ম্যাপটা দেখো তোমার, দক্ষিণ দিনাজপুর বলছে, দক্ষিণ দিনাজপুর বলছে, উত্তর দিনাজপুর দেখো, উত্তর দিনাজপুর, এবং এটা এইটা দক্ষিণ দিনাজপুর। এই যে বলছিলাম মালদার উত্তর দিকে মাটি উই আছে, ঠিক আছে। এটা তোমার তো দিনাজপুর, দেখো তোমার দিনাজপুর হচ্ছে এইটা, ভালো করে দেখো এখানে কি বলছে, যে দক্ষিণ দিনাজপুর ভূমি কেমন, এর পশ্চিম দিকটা মালদা জেলার পূর্ব দিকে লাগোয়া, আর অনুর্বর শক্ত অঞ্চল, এবং উচ্চতা 40 থেকে 50 মিটার। তবে জেলার উত্তর অংশ ভূমি উর্বর, এবং সেটার সঙ্গে আরো অঞ্চলে ভূমি মিল আছে, সেই অঞ্চলে 25 থেকে 30 মিটার। দেখো তাহলে কি আছে এখানে, দেখছো মালদা জেলার তোমার যেটা যেটা দক্ষিণ দিকে আছে, যেটা এই জনটা কি এই দিকটা এখানে অনুর্বর, আর উত্তর দিকটা যেহেতু তোমার আরো অঞ্চলের সঙ্গে মিল আছে, তো এখানে একটু উর্বর আছে। তাহলে দেখো যেখানে সব কি আছে, সব মালভূমি এখানে আছে, তো এখানে অনুর্বর এই সব অঞ্চলটা, ঠিক আছে। কিন্তু এইটা তোমার একটু উর্বর আছে, তোমার দক্ষিণ দিনাজপুরের উত্তর দিকটা, দক্ষিণ পশ্চিমটা অনুর্বর আছে। তাহলে এই ম্যাপটা দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখছো, ভালো দেখছো, এই যে তাহলে আমরা পড়ে নিলাম এখানে। এই ম্যাপটা পুরো আমি ছোট করে দিচ্ছি তোমাকে, পিডিএফ দিয়ে দেবো, তোমার বই ম্যাপ তো আছে, আমি সেখানে তোমার দিয়েছি। দেখো এখানে সব পুরো ডিস্ট্রিক্ট ভাগ করা আছে, এই যা সব মানে আমার যে 23টা ডিস্ট্রিক্ট আছে, সব এখানে সুন্দর করে তার রাজধানী দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এটা পড়লে এখানে কি কোশ্চেন হতে পারে, আমাদের এখানে পড়লাম তাহলে কি, এখন উত্তরবঙ্গের নানা জায়গা, এখানে তাহলে কি কোশ্চেন হতে পারে একটু দেখে নিই আমরা, কি কি কোশ্চেন হতে পারে। দেখো উত্তরবঙ্গে কি আছে, উত্তরবঙ্গের নানা জায়গায় যে কোশ্চেন গুলো, 1 নম্বর কোশ্চেন আছে মালদা জেলা কোথায় অবস্থিত, মালদা জেলা উত্তরবঙ্গে অবস্থিত। দুই আছে মালদা জেলা কিসের জন্য বিখ্যাত, মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। তিনে কি আছে, এক একটা ফজলি আমের ওজন কত, এক একটা ফজলি আমের ওজন 1 কেজিরও বেশি। তার কি 4 নম্বর কি কোশ্চেন হতে পারে, গঙ্গা নদী মালদা জেলার কোন দিকে অবস্থিত, গঙ্গা নদী মালদা জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এইটা একটু ভালো করে দেখে নেবে। তারপর কি আছে, মালদা জেলার মাঝখান দিয়ে কোন নদী গেছে, মালদা জেলার মাঝখান দিয়ে মহানন্দা নদী গিয়েছে। মহানন্দা পূর্ব দিকে ভূমি কেমন, মহানন্দা পূর্ব দিকে ভূমি শক্ত এবং অনুর্বর, পড়েছিলাম আমরা যেটা এখন ডিটেলসে। 7 নম্বর কোশ্চেন, মহানন্দা পূর্ব দিকের ভূমির উচ্চতা কত, মহানন্দা পূর্ব দিকে ভূমির উচ্চতা 40 থেকে 50 মিটার। 8 আছে মহানন্দার পশ্চিম দিকে কোন কোন ভাগ, মহানন্দার পশ্চিম পশ্চিম দিক কোন কোন ভাগে বিভক্ত, কিভাবে এই ভাগ পাওয়া গেছে। মহানন্দার পশ্চিম দিকটা উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম দুই ভাগে ভাগ করেছে, এবং কালিন্দী নদী এটা ভাগ করেছে। মনে রাখবে যে মহানন্দার পশ্চিম ভাগটাকে কে ভাগ, দুটি ভাগ করেছে, একটা উত্তর পশ্চিম, একটা দক্ষিণ পশ্চিম। এর মধ্যে উত্তর পশ্চিম অংশটা বেশ উঁচু, বন্যা নিচু, বন্যা দক্ষিণ পশ্চিমটা একটু খুব পশ্চিম অংশ ভূমি খুব উর্বর। তাহলে দুভাগে কে গেছে, মহানন্দা দুটো ভাগে কালিন্দী নদী ভাগ করেছে, কালিন্দী নদী ভাগ করেছে কাকে, পশ্চিম মালদাকে। এই মালদার পশ্চিম মালদার ভাগে দুভাগে, এর উত্তরে ছিল তোমার উত্তর দিকে আছে তোমার কি, উত্তর দিকে আছে তোমার উত্তর দিকে নিচু এবং বন্যা, আর দক্ষিণ দিকে আছে খুব উর্বর, এবং ওই তোমার হয় পশ্চিম দিকে খুব উর্বর হয়, উত্তরটা অনুর্বর প্রকৃতি, ঠিক আছে। তারপর দেখো কি কোশ্চেন আছে, মহানন্দা দক্ষিণ পশ্চিম ভূমি উচ্চতা কত। কাজ 10 আছে কুলিক পখিলা কোথায় অবস্থিত, কুলিক পখিলা রায়গঞ্জে অবস্থা রয়েছে, রায়গঞ্জে কুলিক নদী ধারে। দক্ষিণ দিনাজপুরে পশ্চিম জেলা পশ্চিমে কোন জেলা রয়েছে, দক্ষিণ জেলা পশ্চিমে আছে মালদহ জেলা রয়েছে। তো এই ছোট ছোট লাইন করে পড়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, একবার টেক্সট বইটা পড়ে নেবে, তারপরে এটা পড়ে একবার মুখস্থ রাখবে, মনে রাখবে সব। দেখো মালদা জেলার পূর্বে জঙ্গল কিরূপ, মালদা জেলার পূর্ব দিকে জঙ্গল খুব
ঘন নয়, সেখানে পিপুল, নিম, তেঁতুল, জাম, বাবলা, বাঁশ প্রভৃতি গাছ ও ছোট ছোট বন্য পশু দেখা যায়। তারপর আমরা প্রশ্ন সদর জায়গাটা পড়বো, তার আগে আমরা এখানে থিওরিটা ডিটেলসে পড়ে নিই টেক্সট বই থেকে, তারপর আমরা এখানে এমসিকিউ করবো। তো কি আছে, চলো দেখি প্রশ্ন এখানে আমাদের, যে আমাদের এখানে কি টেক্সট বইটা আছে, টেক্সট বইয়ে দেখো এখানে পশ্চিমবঙ্গের মানচিত্র সুন্দর করে দিয়েছে, এটাকে ভালো করে দেখবে, কেন এখান থেকে সব দিয়েছে, ঠিক আছে, সব যে দেখো সবই দিয়েছে। তো আমরা এখানে পড়েছিলাম যে একটু আগে মালদা, দেখো মালদা, মালদা, ইংলিশ বাজার, হরিপুর, ঠিক আছে। তারপরে যে প্রতি সব ডিস্ট্রিক্ট গুলো ভালো দিয়েছে, হ্যাঁ মনে হবে দক্ষিণে আছে বালুরঘাট, কুমারগঞ্জ, এগুলো সব ভালো দিয়েছে। ভালো করে পুরো 28-23টা যে দেওয়া আছে, পশ্চিম আসানসোল, এই যে দেখো পূর্ব মেদিনীপুর, কাঁথি, তোমার হলদিয়া, এখানে সবকিছু দেওয়া আছে। ভালো করে ম্যাপটা পড়ো, তারপরে এখানে পড়বে, হ্যাঁ? মানে পড়ার সময় এইগুলো পড়ার সময় দেখবে, দেখো এখানে যে পশ্চিমবঙ্গের জেলার সদর, মানে প্রতিটা যে 23টি জেলা আছে তার সদর এবং তার কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে, যেগুলো একটু ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন যদি ঘুরে ফিরে আসতেই পারে। দেখো এইগুলো তুমি একটা যে করছো, যদি পশ্চিমবঙ্গ, আমি বললাম বারবার বলছি, পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেন আসে এই ক্লাস 5-এর বই থেকেই আসবে। আমি তোমার দেখাবো বিগত বলে পরীক্ষা 5 থেকে, এই ক্লাসে 5 বই থেকে 8, 10 থেকে 12টা কোশ্চেন এসছে বিভিন্ন বই, 2013 থেকে 2024 পর্যন্ত, 23 পর্যন্ত পরীক্ষা দেখি 13 থেকে 14টা কোশ্চেন আসছে মিনিমাম এই 5 বই থেকে। আমি তোমাদের পরে আমি অ্যানালাইসিস করবো, যে অ্যানালাইসিস করবো কোন ক্লাসের বই থেকে কত সালে কি কোশ্চেন আছে, ঠিক আছে, এটা তো ডিটেলস করবো। আগে আমরা সিলেবাসটা কমপ্লিট করি, কেন আমাদের ডিসেম্বরে পরীক্ষা আছে, সেই হিসেবে আমাদের টানতে হবে, ঠিক আছে। আর তোমরাও ভালো প্রিপারেশন, হ্যাঁ ভিডিও হয়তো লম্বা হচ্ছে, কিছু করার নেই, দেখো তোমার পড়তে হবে। আমি চাই যে আমি এই ভিডিওটি ছোট ছোট করে এখন 10 দিন চলে গেলো, লাভে লাভ কি টাইম নষ্ট হচ্ছে, আমাদের সিলেবাস শেষ হবে না, ঠিক আছে। তাই তোমরা টাইম করে তোমার সময় দেখো, তোমার টাইম একসময় দেখতে হবে কথা নেই, একটু একটু করে দেখো, দেখে ক্লিয়ার করো জিনিসটাকে। একবার বুঝে না আসলে দেখতে প্রয়োজন পড়বে না, একবার তুমি দেখে নিলে তারপর দ্বিতীয়বার তুমি নিজেই পড়তে পারবে, আর তখন ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তা পশ্চিমবঙ্গের জেলা সদস্য সবাই জানো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর হচ্ছে কলকাতা, রাজ্যের রাজধানী। এছাড়া বড় শহর কি কি, কোন শহরে কি আছে স্যার বলেন, তোমরাই বলো, উত্তরবঙ্গ থেকে শুরু করো। অনেকে জেলা সদর নাম জানো, তখন অনেকে বলছে অনেকে জেলা সদর নাম জানো, মানচিত্রে বারবার দেখেছো, বারবার দেখেছে, কোনটা কি আছে তাও কিছু জানে না তারা, যা বললো স্যার বলে তা লিখে নিলেন এবং আরো কিছু তথ্য নিজে লিখে লিখে দিলেন, তারপর বাকিটার জন্য মানচিত্রে দেখো, নিজেরা আলোচনা করবো বাড়ি থেকে পড়ার জন্য। ঠিক আছে, এখানে বলছে, এখানে যে কি কি বলছে, পুরো যে 23টা ডিস্ট্রিক্ট সেখান থেকে জেলা, সেখানে বিভিন্ন আছে। প্রথমে দেখো সদর বলছে জেলার নাম, এবং প্রথমে এই যে কালোটা আছে সদর, নিচেটা জেলার নাম, জেলা কোন দিকে আছে, এগুলো করা দরকার নেই, এটা ঠিক আছে, এগুলো তাদের স্কুলের জন্য ঠিক আছে। বলছে দার্জিলিং এ কি জেলা, তার নাম কি, দার্জিলিং সদর, সদর নাম কি, সরি সদর কি, দার্জিলিং, দার্জিলিং জেলা সদর হচ্ছে দার্জিলিং, দার্জিলিং জেলা, তার উপর আছে নিচেটা জেলা, উপরটা সদর। এখানে কি আছে, এখানে কি কি বৈশিষ্ট্য, মেল, চিড়িয়াখানা, রোপওয়ে, টয় ট্রেন, চা বাগান, ঘুম, টাইগার হিল ইত্যাদি বিখ্যাত। তাহলে যে তোমার দার্জিলিং জেলার কি কি জন্য বিখ্যাত, দার্জিলিং মেল, চিড়িয়াখানা, রোপওয়ে, টয় ট্রেন একবার কোথায় থাকে? দার্জিলিং দেখা যায়। এছাড়া বরফের কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়, এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা যে আছে পর্বত, সে একমাত্র দার্জিলিং থেকে দেখা যায়, যেটা আমাদের সিকিম সীমান্তে আছে, হ্যাঁ ভারতের সিকিম নেপাল সীমান্তে যেটা আছে কাঞ্চনজঙ্ঘা, দেখা দেখা যায়। তারপরে তারপর আমরা কোনটা পড়ছি, পরে আমরা এই প্রথমে আমরা এই দার্জিলিংটা প্রথম আমরা দার্জিলিংটা পড়তেছি, এই দার্জিলিং এখানে এই যে দার্জিলিং ডিস্ট্রিক্টটা, ঠিক আছে, এখান থেকে পড়লাম, এই যে দার্জিলিং ডিস্ট্রিক্ট আমরা পড়লাম, ঠিক আছে। তারপর কি আছে, তারপর আমরা পড়বো দার্জিলিং পর, পড়বো দার্জিলিং পর, দার্জিলিং পর কালিম্পং, কালিম্পং, কালিম্পং জেলার সদর হচ্ছে কালিম্পং। এখানে কি পাহাড়ি শহর, সুন্দর স্বাস্থ্যকর জায়গা, ফুল, ক্যাকটাস, অর্কিড, এই যে এই কেমন হবে, অর্কিডের জন্য বিখ্যাত কে, তোমার কালিম্পং। কালিম্পং জায়গাটা ডিস্ট্রিক্টে দেখে নাও, তো বারবার উপর নামাতে হচ্ছে, উইট করছে, তুমি তোমার দেখে নেওয়া, ঠিক আছে। এই যে কালিম্পং, তো কালিম্পং এখানে, তো আমি ডিস্ট্রিক্টটা বলে দিচ্ছি একবার, যে এটা কালিম্পং, তাহলে তোমার সুবিধা, কারণ বারবার আমাদের ই করতে হবে না। এইটা হচ্ছে তোমার জলপাইগুড়ি, জলপাইগুড়ি, এটা জলপাইগুড়ি, ঠিক আছে। এটা আলিপুরদুয়ার, এটা কোচবিহার, একটু ভালো করে দেখে নেবে ম্যাপগুলোকে। এটা হচ্ছে তোমার উত্তর দিনাজপুর, সুন্দর করে ম্যাপ আছে বইতে, উত্তর দিনাজপুর, এগুলো সব উত্তরবঙ্গে, ঠিক আছে। উত্তর দিনাজপুর এখানে আছে তোমার, দক্ষিণ দিনাজপুর, এটা এটা দক্ষিণ দিনাজপুরের সাইড থেকে আমরা পড়ছিলাম। এটা হচ্ছে মালদা, মালদাপুর, এখান থেকে মালদাপুর, এটা মালদা, ঠিক আছে। এক আছে উত্তরবঙ্গে গেল, এগুলো আমরা পড়ে নেই, তারপর আমরা দক্ষিণবঙ্গে ডিটেলস আলোচনা করবো। তাহলে শোনো, আমি তো ম্যাপটা দেখাচ্ছি না, তোমার ম্যাপটা দেখে নেবে, বলেছি এখানে আছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই যে ডিস্ট্রিক্টগুলো আছে। তাহলে একটু তোমার ম্যাপটা সাইডে খুলে বা বারবার দেখে নেবে, ঠিক আছে। আমার সাথে বৈশিষ্ট্য পড়ে নেই। তারপরে জলপাইগুড়ি, জলপাইগুড়ি কি আছে, তাহলে এখানে কি হলো, অর্কিড জন্য বিখ্যাত, এবং এখানে মিশনারি স্কুল আছে, ঠিক আছে, মঠ আছে এখানে। তাহলে কালিম্পংয়ে, মানে কালিম্পং জেলা, কালিম্পং। জলপাইগুড়ি সদর হচ্ছে জলপাইগুড়ি জেলা সদর হচ্ছে জলপাইগুড়ি। তিস্তা ও করলা নদী তীরবর্তী শহর, তাহলে বলেছিলাম করলা নদী, তাহলে তীরবর্তী শহর।
জেলা সদর হাসপাতাল ফার্মাসি কলেজ আছে, এখানে কি ইম্পর্টেন্ট ফার্মাসি কলেজ এবং সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজও আছে। আলিপুরদুয়ার জেলার আলিপুর, এখানে বক্সা প্রবেশদ্বার বলা, এখানে আমার বক্সা যেতে হলে তোমার এখানে বক্সার প্রবেশদ্বার মানে আলিপুরদুয়ার দিয়েই আলিপুরদুয়ার দিয়েই আমরা যে জলপাইগুড়ি যে বক্সা ওখানে সেখানে যেতে পারি, এখানেই প্রবেশদ্বার, এখানে বক্সা ওখানে প্রবেশদ্বার। গুরুত্বপূর্ণ রেল জংশন আছে, পর্যটন কেন্দ্র, ধান, চা, কাঠের বাণিজ্য কেন্দ্র আছে। কোচবিহার জেলা তোস্তার পূর্ব দিকে অবস্থিত পূর্বতন মহারাজের প্রসাদ এবং মদনমোহন মন্দির, এখানে জলগণ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে মদনমোহন মন্দির কোথায় কি প্রদর্শনী আছে, দেখা যাচ্ছে কোচবিহারে আছে, এটা মনে রাখবে একটু। এখানে সব ফ্যাক্ট দিয়েছে, বৈশিষ্ট্য মানে তোমার কি কি বিখ্যাত। তারপর আছে উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ পখিরালয় বা রেল স্টেশন আছে, এখানে পাশ দিয়ে কুলিক নদীর পাশে এখানে কুলিক পখিরালয় আছে। আমরা পড়েছিলাম যে উত্তর দিনাজপুরের তোমার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এখানে কি আছে, কুলিক পখিরালয় আছে, ঠিক আছে। উত্তর দিনাজপুর দেখলে ভালো করে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানে তোমার এটা উত্তর দিনাজপুর, এই যে উত্তর দিনাজপুর আছে রায়গঞ্জ, এখানে দেওয়া নেই, ঠিক আছে। এখানে এই যে রায়গঞ্জ দেওয়া আছে, উত্তর দিনাজপুর রায়গঞ্জ, তোমার কি আছে, তোমার এখানে রায়গঞ্জে এখানে কুলিক, এই যে কুলিক পখিরালয় আছে, কুলিক কুলিক দেখো কুলিক লেখা আছে এখানে। তো এই যে কালীগঞ্জ কাছে এখানে রায়গঞ্জ, এইখানে রায়গঞ্জ আছে, তোমার রায়গঞ্জ এখানে এখানে কুলিক পরিখালয় আছে, পখিরালয়। তারপর বলো আমরা দক্ষিণ দিনাজপুর, তার সদর হচ্ছে বেলুরঘাট, এখানে আত্রি নদী পূর্ব দিকে অবস্থিত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বেলুরঘাট কোন নদী, বালুরঘাট কোন নদীতে, আত্রি নদীর পূর্বে। কলেজ, বিশ্ববিদ্যালয়, আইন কলেজ, এখানে পান্তি স্টেশন এবং কৃষি বাণিজ্য কেন্দ্র আছে। ইংলিশ বাজার, এখানে মালদা জেলা কি হলো ইংলিশ বাজার, মহানদী নদী তীরে অবস্থিত আমের বলা হয়, তাহলে কি মালদা জেলাকে কি বলা হয়, ইংলিশ বাজার কি বলা হয়, আমের। বিশ্ববিখ্যাত কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, হসপিটাল এবং পলিটেকনিক্যাল কলেজ আছে। তা মুর্শিদাবাদ জেলা বহরমপুর, ভাগীরথী তীরে অবস্থিত রেশম শিল্প, এখানে পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। ভেরি ভেরি মুর্শিদাবাদ জেলা কিসের জন্য বিখ্যাত, রেশম শিল্প এবং পিতলের বাসন জন্য মুর্শিদাবাদ বহরমপুর খুব ইম্পর্টেন্ট। তাহলে বীরভূম জেলা হচ্ছে সিউড়ি, তাঁত শিল্পে কাপড় তৈরির জন্য এখানে এখানে 12 কিলোমিটারে দূরে বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে। সিউড়ি মোরব্বা বিখ্যাত, যে এগুলো মনে রাখো মোরব্বা। তাহলে প্রতি ডিস্ট্রিক্ট কিছু কিছু বিখ্যাত, যেটা 2-3 বার করে রিভাইজ করে তাহলে মানুষের মনে হয়ে যাবে। তাহলে কি আমরা যে বলছিলাম কি বহরমপুরে কি বিখ্যাত, মুর্শিদাবাদ জেলা কি বিখ্যাত ছিল, রেশম শিল্প, পিতলের বাসন। তাহলে বীরভূম জেলায় সিউড়িতে কি বিখ্যাত, এখানে সিল্কের তাঁত ও সিল্কের কাপড়, এবং এখানে বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তার সঙ্গে এখানে সিউড়ির মুরব্বা খুব বিখ্যাত। তারপর আছে নদিয়া, এখন নদিয়া মুছে গেছে, নদিয়া হবে নদিয়া কৃষ্ণনগর, এখন নদিয়া জেলার নদিয়া কৃষ্ণনগর, এখানে মাটির পুতুল জেলা ও সরপুরিয়া, মাটির পুতুল এবং সরপুরিয়া খুব ইম্পর্টেন্ট বিখ্যাত। এইগুলো মনে রাখবে, কোথায় পরীক্ষা পড়িয়ে সরপুরিয়া কোথায় বা সুবিধা কোথায় মাটি বিখ্যাত। এটা হবে বর্ধমান, এটা পূর্ব বর্ধমান, এটা পূর্ব বর্ধমান, এটা পূর্ব বর্ধমান হবে। পূর্ব বর্ধমান সদর হচ্ছে বর্ধমান, এখানে সীতাভোগ এবং মিহিদানা বিখ্যাত। দেখো এগুলো প্রচুর, মানে প্রতি লাইনে যে ইম্পর্টেন্ট দিয়েছে। তার পূর্ব বর্ধমানে কি বিখ্যাত, সীতাভোগ, মিহিদানা। মাটির পুতুল কথা বিখ্যাত শহরপুরিয়া, এটা কৃষ্ণনগর। তাহলে পশ্চিম বর্ধমান জেলা, এটা হবে আসানসোল, কয়লা খনি অঞ্চলে বেশ বড় শহর। তিনটি কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। পাশ দিয়ে যে বরাক নদী, এটা ইম্পর্টেন্ট, কোন নদীর কোন শহর কোন নদীর তীরে, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা পড়ে যায়। যে বরাক নদীর তীরে গেছে আসানসোল আছে, বরাক নদীর তীরে বিখ্যাত ইস্পাত কারখানা আছে, এই শহরের কাছাকাছি অনেক বড় শিল্প আছে। তাই বাঁকুড়া জেলা সদর হচ্ছে বাঁকুড়িয়া, একা টেরাকোটার জন্য বিখ্যাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, টেরাকোটার জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট কিসের জন্য বিখ্যাত, টেরাকোটার জন্য। তারপর আছে তো পুরুলিয়া জেলা, পুরুলিয়া, এখানে কলেজে ও স্কুল বিখ্যাত আছে, এখানে একটা ছৌ নাচ, এই যে ছৌ নাচ একমাত্র আমাদের কোথায় ছৌ নাচ হয়, পুরুলিয়া জেলায়, এটা মনে রাখবে, ছৌ নাচ পুরুলিয়া বিখ্যাত। এর কাছে অযোধ্যা পাহাড় আছে। তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক, আদি নাম তাম্রলিপ্ত, একসময় রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত ছিল, এখানে পান, ধান, কলা, ফুল ইত্যাদি ইংলিশ ভার্সিটি এবং ডিগ্রি কলেজ এখানে তমলুকে আছে, ঠিক আছে। এবং পূর্ব মেদিনীপুর এখানে দিকে আছে, তো দর্শনের স্থান দীঘা আছে, সে পরে আমরা পড়বো, দীঘা খুব ইম্পর্টেন্ট জায়গা। তা পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর এখানে কংসাবতী নদীর তীরে অবস্থিত। তাহলে কি তোমার পশ্চিম মেদিনীপুর জেলা কংসাবতী নদীর তীরে অবস্থিত। তা তমলুক কি, তো রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এগুলো ভালো করে মনে রাখবে। তমলুক আগে আদি নাম কি, তাম্রলিপ্ত। তারপর দেখো ঝাড়গ্রাম জেলায় আছে রেল স্টেশন, রাজবাড়ি, কলেজ, ডিয়ারি পার্ক। এখানে ঝাড়গ্রামের ডিয়ারি পার্ক ভেরি ইম্পর্টেন্ট আছে, এবং রাজবাড়ি, পুরানো যে রাজার বাড়ি আছে খুব ইম্পর্টেন্ট আছে। বনাঞ্চল আছে, ঠিক আছে। এখানে মেন মেন দুটো আছে, রাজবাড়ি এবং রাজবাড়ি এবং আছে ডিয়ারি পার্ক খুব ইম্পর্টেন্ট। তা হাওড়া জেলা, হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত, এই মনে রাখবে হুগলি, এখানে বোটানিক্যাল গার্ডেন আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। যে বোটানিক্যাল তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে দিয়েছে, ঠিক আছে। হাওড়া জেলা কি আছে, হাওড়া কোথাও হুগলি নদীর তীরে অবস্থিত, এবং এখানে বোটানিক্যাল গার্ডেন আছে। হুগলি জেলা চুচুড়িয়া, হুগলি তীরে জিটি রোড আছে, এবং যেটা আমরা গ্যাংটক রোড বলা হয়, জিটি রোড বা গ্যাংটক রোড, দর্শনের জায়গা আছে এবং শহরে। তা উত্তর চব্বিশ পরগনা বা বারাসাত বিভিন্ন কৃষি পণ্যের জন্য বিখ্যাত।
তারপর কিছু তোমার আছে দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ আলিপুরদুয়ার, চিড়িয়াখানা, জাতি পাঠশালা, ট্যাক্সশালা, এখানে আমরা ট্যাক্সশালা আছে, দক্ষিণ চব্বিশ পরগনা একটা ট্যাক্সশালা আছে, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং আবহাওয়ার অফিসও আছে, একমাত্র হাউস অফিস আছে দক্ষিণ আমার যে আলিপুরদুয়ার না আলিপুরদুয়ার এখানেই আছে যে আলিপুরদুয়ার হাউস অফিস। কলকাতা জেলার হুগলি নদীর তীরে অবস্থিত এটি রাজধানী শহর, রাজভবন, মিউজিক্যাল ইডেন গার্ডেন, ফোর্ট উইলিয়াম, পাতালরেল সবই এখানেই আছে কলকাতাতে। তাহলে আমরা পড়ে নিলাম এখান থেকে, তারপর পড়ো আরো শহর নগর, তাহলে এখানে পড়লো এখানে কি কি এমসিকিউ কোশ্চেন হতে পারে আমরা দেখে নেই। এই অধ্যায় থেকে যে বলে পশ্চিমবঙ্গ জেলা সদর এখানে কি কি এমসিকিউ কোশ্চেন সেটা একটু ভালো করে পড়বে। দেখো এমসিকিউ কোশ্চেন গুলো আছে এখানে কি কি সেটা দেখে নাও। প্রথম আছে দার্জিলিং জেলার ভূপ্রকৃতি কেমন? দার্জিলিং জেলার ভূপ্রকৃতি পার্বত্য পাথুরে। আলিপুরদুয়ার সরি কোথাকার প্রবেশদ্বার দেখছো কোশ্চেন কেমন আছে? আলিপুরদুয়ারটি বক্সা অরণ্যের প্রবেশদ্বার, এটি গুরুত্বপূর্ণ রেল জংশন। তারপর কি আছে দার্জিলিং শহরে কি কি বিখ্যাত জিনিস আছে? দার্জিলিং শহরে টয় ট্রেন মেল মেল টয় ট্রেন, চা বাগান, টাইগার হিল, এভারেস্ট, বিজয়, তেনজিং নগের বাসভবনও আছে। দেখো এই মেলবোর্ন একটা ছিল না সেখানে, এখানে আছে এখানে কি আছে টাইগার হিল আছে, টয় ট্রেন আছে, মেল আছে, এছাড়া এভারেস্ট জয়ী তেনজিং নর্গের বাসভবনও আছে দার্জিলিং শহরে। কালিম্পং শহর কিনা বিখ্যাত? কালিম্পং শহরে সুন্দর স্বাস্থ্যকর পাহাড়ি শহর, এই জায়গাটা ফুল, ক্যাকটাস, অর্কিডের বিখ্যাত, এই যে অর্কিডের জন্য বিখ্যাত কে? তোমার কালিম্পং শহর। জলপাইগুড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি আছে তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি। তার 6 নম্বর আছে কোচবিহার শহরে দুটি দর্শনীয় জায়গার নাম হলো, কোচবিহার দুটি দর্শনীয় নাম হলো পূর্বতন মহারাজ প্রাসাদ, মহারাজার প্রাসাদ, ঠিক আছে, পূর্বতন মহারাজার প্রাসাদ যেটা আছে তোমার বলেছি, যেটা মহারাজা বলেছিলাম যে মহারাজার প্রাসাদ আছে ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে আছে মদন মোহন মন্দির, কোচবিহারে খুবই ইম্পর্টেন্ট আছে। উত্তর দিনাজপুরের সদর কোন শহর কোনটি? উত্তর দিনাজপুর সদর পড়ছে রায়গঞ্জ, এখানে কুলিক প্রক্রিয়ালয় আছে, ভালো করে মনে রাখবে এগুলো, ঠিক আছে। দক্ষিণ দিনাজপুর সদর শহর কোনটি? দক্ষিণ দিনাজপুর সদর শহর বালুরঘাট। 9 নম্বর কোশ্চেন আছে মালদা জেলার সদর কোনটি এবং কোন নদীর তীরে অবস্থিত? মালদা জেলার সদর শহর ইংলিশ বাজার, এটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। 10 নম্বর কোশ্চেন আছে মুর্শিদাবাদ জেলার সদর কোনটি? এটি কোন শিল্পের জন্য বিখ্যাত? মুর্শিদাবাদ সদর শহর বহরমপুর, আমার পড়ছে তাঁত শিল্প, রেশম শিল্প এবং তাঁত পিতলের কাঁসার জন্য খুবই বিখ্যাত আছে। 11 নম্বর কোশ্চেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বীরভূম জেলায় সদর শহর সিউড়ি থেকে 12 কিলোমিটার দূরে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, বলা যায় বক্রেশ্বরে তাপবিদ্যুৎ এখানে যায়, বক্রেশ্বর উষ্ণ প্রসব আছে সেখানে তাপবিদ্যুৎ তৈরি হয়, ঠিক আছে, উষ্ণ প্রসব মানে ঝর্ণা আছে সেখান থেকেই তৈরি হয়। এখানে আছে বক্রেশ্বর 12 কিলোমিটার দূরে আছে। তারপর আছে নদিয়া জেলার সদর কোনটি? এটা সদর কোনটি হবে? সদর কোনটি কিসের জন্য বিখ্যাত? কৃষ্ণনগর নদিয়া জেলার সদর, নদিয়া জেলার সদর হচ্ছে কৃষ্ণনগর, এই নদী মাটির পুতুল এবং সরপুরিয়া মিষ্টির জন্য বিখ্যাত কৃষ্ণনগর। বর্ধমান শহরে কোন মিষ্টি খাবার বিখ্যাত? বর্ধমান শহরে মিষ্টি খাবার সীতাভোগ এবং মিহিদানা বিখ্যাত। প্রচুর মনে রাখবে এগুলা, এগুলা ছোট ছোট জিনিস খুব মনে ইম্পর্টেন্ট আছে। তা কয়লা খনি অঞ্চলে বড়, কয়লা খনি অঞ্চল বড় শহর কোনটি? আবার কোনটি? এটা কোনটি হবে? টাইপিং মিস্টেক। এখান থেকে কি নদী গেছে? কয়লা খনি অঞ্চল বড় শহর আসানসোল, এখানে বরাকর নদী আছে, মনে রাখবে আসানসোলের কাছে বরাকর নদীর কাছে আসানসোল আছে, মানে বরাকর নদীর তীরে আসানসোল আছে। বাঁকুড়া কোন শিল্পের বিখ্যাত? বাঁকুড়া টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। পুরুলিয়া কোন নাচ বিখ্যাত? এখানে এখানে কাছে কি আছে? এখানে পুরুলিয়া ছৌ নাচের বিখ্যাত, এখানে অযোধ্যা পাহাড়ও আছে। তাহলে পুরুলিয়া দুটো জিনিস মনে রাখবে, ছৌ নাচ এবং অযোধ্যা পাহাড়। 17 নম্বর কোশ্চেন কি আছে পশ্চিম মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর জেলার সদর কোনটি এবং কোন নদীর তীরে? পশ্চিম মেদিনীপুর সদর হচ্ছে মেদিনীপুর, যেটা কংসাবতী নদীর তীরে অবস্থিত আছে। তমলুক আদি নাম কি এবং কোন নদীর তীরে আছে? তমলুক আদি নাম হচ্ছে তাম্রলিপ্ত এবং এটা রূপনারায়ণ নদীর তীরে অবস্থান করেছে। ছোট ছোট জিনিস খুবই ইম্পর্টেন্ট আছে। 19 নম্বর কোশ্চেন হাওড়া শহর কোন নদীর তীরে এবং এখানে দর্শনীয় জিনিস কি? হাওড়া শহর আছে তোমার হুগলি নদীর তীরে, এখানে দর্শনীয় স্থান আছে বোটানিক্যাল গার্ডেন। ঝাড়গ্রাম শহর কোন জেলা অবস্থিত? ঝাড়গ্রাম শহর কোন জেলা? ঝাড়গ্রাম শহর ঝাড়গ্রাম জেলা অবস্থিত। দিয়েছিল না। তারপর দেখো ঝাড়গ্রাম জেলার কথা বলছো, ঝাড়গ্রাম শহর কোন কোন জেলা? ঝাড়গ্রাম জেলা বলতে এখানে একটা কোশ্চেন এসে তোমার দেখাবো, ঠিক আছে। হুগলি, তারপর দেখো 21 নম্বর কোশ্চেনে হুগলি জেলার সদর কোনটি এবং কোন রাস্তা ধারে অবস্থিত? হুগলি জেলার সদর হচ্ছে চুচুড়িয়া এবং জিটি রোডের রাস্তা ধারে অবস্থিত, এটা দুপাশে অবস্থিত। বারাসাত কোন জেলা সদর? বারাসাত হলো উত্তর 24 পরগনা সদর জেলা বারাসাত। তা দক্ষিণ 24 পরগনা জেলার সদর জেলা কোনটি এবং এটা কি কি, এই শহরে কি কি দেখা যায়? দক্ষিণ 24 পরগনা সদর জেলা হচ্ছে আলিপুর, এখানে চিড়িয়াখানা দেখা যায়, জাতীয় গ্রন্থাগার, ট্যাক্সাল এবং আবহাওয়া অফিস আছে আলিপুরদুয়ারে, ঠিক আছে। তাহলে আমরা 23টা কোশ্চেন কমপ্লিট করলাম এবং আমাদের আরেকটা টপিক আছে, এই টপিক কমপ্লিট আমরা পুরো আমাদের যে ক্লাস 5 যে পরিবেশ সম্বন্ধ আছে পুরো এটা কমপ্লিট করে দিব। তার আগে আমরা এই যে অধ্যায় থেকে এখানে কোশ্চেন আছে, দেখো এই টপিক থেকে একটা কোশ্চেন এসেছে তোমার, এই যে পশ্চিমবঙ্গ জেলা সদর থেকে একটা কোশ্চেন আছে তোমার দেখাচ্ছি। দেখো একটা কোশ্চেন আছে 2015 সালে কোশ্চেন এসেছে যে
নিচের কোন জোড়টি সঠিকভাবে মেলাও? শহরগুলির নাম দিয়েছে এবং জেলাগুলির নাম দিয়েছে, দেখছো? পুরো ওইখান থেকে তুমি এইটা যে ভিডিও পড়লাম আমরা এখন যেটা পড়লাম, এটা ঠিকঠাক না করলে এটা পড়াতে পারবে মানে পারবেই না। ঠিক আছে? পুরা কোশ্চেন ২০১৫ সালে কোশ্চেন এসেছে দেখেছো কোশ্চেনটা? এখানে গেছে ঝাড়গ্রাম সদর কি বর্ধমান হবে না? বলছে ঝাড়গ্রাম মানে কি জিনিসটা হচ্ছে এখানে জেলা নাম দেওয়া আছে এবং তার সঙ্গে সদর নাম দিয়েছে। মানে ঝাড়গ্রামের সদর কি বর্ধমান? না। বিষ্ণুপুর কি বীরভূমের সদর? না। ডানকুনি উত্তরে হবে না, কালিম্পং হাওড়া হবে না, কালিম্পং তো আলাদা উত্তরে, হাওড়া দক্ষিণে। একমাত্র বারুইপুর হবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং রায়গঞ্জ হবে উত্তর দিনাজপুর। এটাই সঠিক অ্যান্সার। তার বুঝলে? জিনিসটা কোশ্চেন তাহলে এসছে তোমাদের, কোশ্চেন তোমার এসতেছে। কত সুন্দর করে কোশ্চেন, তাই তোমার এই পড়াটা খুব ইম্পর্টেন্ট। বলছিলাম যে তোমার ক্লাস 5 এর বই থেকে দেখ আমি বললাম তোমাদের অ্যানালাইসিস করবো 12 থেকে 13টা কোশ্চেন এসছে। যত পরীক্ষা আরো বেশি হবে, কমবে নয়। আমি তোমার দেখাবো কোন চ্যাপ্টার থেকে কত ক্লাস আসছে, কোন ক্লাস নিতে কি বসে। থ্যাংক ইউ, তাহলে থ্যাংক ইউ, এইটু ভালো করে পড়াশোনা করো। এইটুকু থাকবো আজকে, আরেকটা টপিকের মধ্যে আমরা পুরো কমপ্লিট করে নেবো। তাহলে আমাদের পুরো যে পশ্চিমবঙ্গের যে ভূগোলটা, যেটা আমাদের ক্লাস 5 বই থেকে আমরা আলোচনা করছি, এটা কমপ্লিট হলে আশা করি আমরা পুরো পশ্চিমবঙ্গের ভূগোলটা হয়ে যাবে। তার থেকে যে কিছু এক্সট্রা কিছু থাকে যেগুলো আমি তোমার পরে করাবো, আগে সিলেবাসটা শেষ হোক। আশা করি ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ।